বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, সম্মানিত ফেসবুক দর্শক, আপনাদেরকে ডট ইংলিশ ক্লাব টাঙ্গাইল স্টুডিও থেকে এক বিশেষ সাক্ষাৎকারে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম উজ্জ্বল, ভাইস প্রিন্সিপাল মেজর জেনারেল মাহমুদ হাসান আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ টাঙ্গাইল। আর এখানে সাক্ষাৎকারটি নিব, তিনি আমাদের এই একই কলেজেরই অধ্যাপক মোহাম্মদ আব্দুল হালিম, যার লেখক হিসেবে নাম সরকার হালিম। তো আমি এখন তার, স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় খুব ভালো আছি। তা আপনি তো, আমরা জানি, সবাই জানে যে আপনি একজন শিক্ষক, কলেজ শিক্ষক। আপনার অধ্যাপনা করায় আপনার মূল কাজ। তো হঠাৎ লেখক হিসেবে আত্মপ্রকাশ করলেন। লেখা লিখি বলতে আপনি কি সম্প্রতি আপনার 3টা উপন্যাস হয়েছে, প্রকাশিত হয়েছে। তো তার আগেও কি আপনি অন্য কোনো বিষয়ে লেখালেখি করতেন? আমি লেখালেখি শুরু করেছি মূলত আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতাম, তখন থেকেই আমার লেখালেখিতে হাতে খড়ি। যদিও আমার প্রথম একটি কবিতা হেমন্তের সুর, আমি যখন সবে 9ম শ্রেণীতে অধ্যয়ন করি সন্তোষ জাহ্নবী ভৌমিক উচ্চ বিদ্যালয়, তখন আমার শ্রদ্ধেয় স্যার, ইংরেজি সাহিত্যের হাসান স্যার, উনি একটি দেওয়াল পত্রিকা বের করলেন স্কুলে। হঠাৎ করে আমাকে একদিন বললেন যে, হালিম তুমি আমাদের পত্রিকায় একটা কবিতা দাও। তো আমি তো তখন কোনো কবিতা লিখি নাই। স্যার আমি তো তখনও লেখালেখি শুরু করি নাই। স্যার বললেন আজকে 2টার মধ্যে দিতে হবে। তখন আমি বললাম, স্যার আমার তো কবিতা লেখা নাই, তাহলে আমি একটু চেষ্টা করি। ঠিক আছে, তুমি চেষ্টা করো, পারবে ইনশাল্লাহ। তো যা হোক, স্যারের সাহসে আমি আমাদের স্কুলের পেছনে দরজায় গিয়ে, একটা আশ্চর্য বিষয় হচ্ছে আমাদের সন্তোষ জাহ্নবী স্কুলে কোনো জানালা নেই, 122টি দরজা, এবং টাঙ্গাইল জেলার সর্বপুরাতন হাই স্কুল, 1870 সনে প্রতিষ্ঠিত। এবং সাধারণ জ্ঞানের জিজ্ঞাসা করা হয় যে বাংলাদেশে এমন একটা প্রতিষ্ঠান আছে যার কোনো দরজা নেই, জানালা নেই। হ্যাঁ, কোনো জানালা নেই, 122টি দরজা। তার একটি দরজায়, পেছনের একটি দরজার কাছে গিয়ে আমি প্রকৃতির দিকে, মাঠের দিকে তাকালাম। তাকিয়ে দেখতে পেলাম যে কৃষক, তখন ছিল নবান্ন, অগ্রহায়ণ মাস, মানে হেমন্তকাল। কৃষক ধান কাটছে, বোঝা মাথায় নিয়ে যাচ্ছে, আর মাঠে সোনালি ধানে এবং বাতাসে দোল খাচ্ছে। দেখে আমার সেই ছোট্ট হৃদয়ে, মানে কবি যে ভাবুক হৃদয়, সেই হৃদয় জাগ্রত হলো। আমি তখনই খাতা কলম নিয়ে একটা কবিতা লিখলাম, নাম দিলাম হেমন্তের সুর। হেমন্তের সুর, সুর, বাহ, অসাধারণ। সেই কবিতাটাই আমার প্রথম কবিতা, এবং সেই দেওয়াল পত্রিকায়, মুকুট নামে দেওয়াল পত্রিকায় আমার সেই প্রথম কবিতাটি প্রকাশিত হয়, এবং আমি সেখানে প্রতিযোগিতায় সেকেন্ড প্লেস পেয়েছিলাম। ধন্যবাদ। তো স্যার, আমরা জানি যে আপনার নাম মোহাম্মদ আব্দুল হালিম, সার্টিফিকেট নেম মোহাম্মদ আব্দুল হালিম, কিন্তু লেখক হিসেবে আপনি সরকার হালিম ব্যবহার করছেন, এই সম্পর্কে একটু বলুন। আপনি ঠিক বলেছেন, আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম, সার্টিফিকেটেও তাই, কিন্তু আমার মাতৃকুল এবং পিতৃকুল উভয় কুলে বংশের পদবি হচ্ছে সরকার। আমি আমার নামের সাথে সেই আমার বংশের পদবিটা লাগিয়েছি। এছাড়া নামটাকে
একটু শৈল্পিক রূপ দেওয়ার লক্ষ্যে জি। আমি সরকার হালিম হিসেবে পরিচিত হতে চাচ্ছি। বাহ, দারুণ। আসলে এটা অনেকটা ছদ্মনামের মতো মনে হয়, কারণ অনেকের ছদ্মনাম, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ লেখক কবি, তিনি ভানু সিংহ নামে লেখালেখি করতেন, ছদ্মনাম ব্যবহার করতেন, এবং আরো অনেকে আছে ছদ্মনাম ব্যবহার করতেন। যাই হোক, তো আপনি তো মেজর জেনারেল মাহমুদ হাসান আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের মার্কেটিং বিভাগের একজন সহকারী অধ্যাপক, স্বনামধন্য শিক্ষক। তা আপনি মার্কেটিং বিষয়টি তো অর্থনীতি এবং ব্যবসায়িক কর্মকাণ্ডের সাথে জড়িত, যা কাঠখোট্টা একটা সাবজেক্ট হিসেবে আখ্যায়িত আমরা জানি। তো এরপরে আপনিও এই কাঠখোট্টা বিষয়ের অধ্যাপনা করেও আপনি সাহিত্য চর্চায় অনুপ্রাণিত হলেন কি করে? এটা কেমন একটা সাবজেক্টের সাথে মিল নেই আসলে। কোনো সাবজেক্টই কাঠখোট্টা সাবজেক্ট না আমার মতে। আচ্ছা, আমরা যে বিষয়টি অধ্যয়ন করছি সেই বিষয়টি যদি ভালোভাবে রপ্ত করে বুঝে, তার সাথে নিজস্ব চিন্তাধারা এবং মনের মাধুরী মিশিয়ে বর্ণনা করতে পারি, তাহলে কিন্তু সেই যে কোনো একটা বিষয়কেই আমরা রসবোধ জাগ্রত করতে পারি। অর্থাৎ আমরা সাহিত্যের উপজীব্য হিসেবে যে কোনো বিষয়কেই বেছে নিতে পারি। আসলে ওই কোন সাবজেক্টে মানে অধ্যয়ন করছি সাহিত্য চর্চার ক্ষেত্রে সেটা তেমন। আমাদের বাংলা সাহিত্য কিন্তু তার উদাহরণ আছে, হুমায়ুন আহমেদ আমাদের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক, উনি তো কেমিস্ট্রি একজন শিক্ষক, অধ্যাপক ছিলেন, অথচ তার লেখা তো মানুষের মনে চিরস্থায়ী স্থান করে। তিনি কেমিস্ট্রির অধ্যাপক হয়েও বাংলা সাহিত্যে মানে জনপ্রিয়, তার শিখরে আহরণ করতে সক্ষম হয়েছেন। তিনি কিংবদন্তি জনপ্রিয় ঔপন্যাসিক হিসেবে মানুষের মনে স্থান করে নিতে সক্ষম। ধন্যবাদ। তো স্যার, আপনি তো সাহিত্য, আমরা জানি সাহিত্য হলো সমাজের দর্পণ। সাহিত্যের বাইরে জগতে কোনো কিছুই নেই, সবকিছুই সাহিত্যের মধ্যেই। একজন সাহিত্যিক মানুষের সুখ দুঃখ, ব্যথা বেদনা, পাওয়ার আনন্দ, না পাওয়ার যন্ত্রণা, এই নানা ধরনের বলি। আসলে সাহিত্য হচ্ছে ব্যক্তিগত জীবনের দর্পণ। একজন মানুষের চিন্তাধারা ও কল্পনা সুবিন্যস্ত, সুপরিকল্পিত লিখিত রূপে হচ্ছে সাহিত্য। বাহ, দারুণ বলেছেন। এই সাহিত্য, আমি যেটা জানতে চাইছিলাম আর কি, যে এই যে সাহিত্য আসলে নিজে সাহিত্যকে তার খুঁজে পাওয়া যায় না। সাহিত্য নানা ধারার মধ্যে আমরা খুঁজে পাই, যেমন কবিতা, উপন্যাস, নাটক, তারপরে গল্প। আবার নাটক অনেক প্রকারের আছে, উপন্যাস অনেক প্রকারের আছে, কবিতা অনেক প্রকারের আছে। এগুলোর সমন্বিত রূপই হলো সাহিত্য। তো এখন আপনি এইসব যে ধারা, কবিতা, নাটক, উপন্যাস, গল্প, এর মধ্যে কোনটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি? আপনার সাহিত্যিক যে কাব্যিক যে রূপ, বই প্রকাশ। আমি মূলত উপন্যাস লিখি, ঔপন্যাসী। তো কেন নিলেন বেছে উপন্যাসটাকে, উপন্যাস মাধ্যমটাকে কেন? সাহিত্যের অনেকগুলো শাখার মধ্যে উপন্যাস হচ্ছে সর্বাধুনিক এবং সর্বাধিক জনপ্রিয় শাখা। এবং এই উপন্যাসে চরিত্র চিত্রণ, বিস্তারিত বর্ণনার মাধ্যমে চরিত্র চিত্রণ এবং উপাখ্যান ভাগে বিস্তারিত বর্ণনা করা সম্ভব হয়, যার ফলে একজন লেখকের জীবন দর্শন এবং জীবন অনুভূতি প্রকাশ পায়। এর মাধ্যমে, উপন্যাসের মাধ্যমে আমি যে বিষয়ে লিখতে চাচ্ছি সেই বিষয়টিকে বিস্তারিত বর্ণনার মাধ্যমে তার মানব জীবনের, সমগ্র মানব জীবনের বিষয় এবং
সমাজের প্রতিচ্ছবি প্রস্ফুটিত করা যায়। অর্থাৎ আপনি বলতে চাইছেন সেটা আর কোনো মাধ্যমে উপন্যাসে এই জীবনকে জীবন যেমন তেমন করে প্রকাশ করার জীবন সুযোগ বলতে থাকে। হ্যাঁ, বিস্তারিতভাবে প্রকাশ করা যায়, প্রস্ফুটিত করা যায়। আমাদের কবিতায় যেমন ছন্দের মিল করতে গিয়ে একজন কবি অনেক সময় অপ্রয়োজনীয় শব্দ ছন্দ মেলাতে এনে থাকে, কিন্তু উপন্যাসের ক্ষেত্রে সেই ঝামেলাটা এবং জীবনকে যেমন তেমন করে গ্রন্থাকার তার উপস্থাপন করে। জীবন বোধ অনুযায়ী, জীবন অনুভূতি অনুযায়ী তিনি বিস্তারিতভাবে উপস্থাপন করতে পারেন। ফলে ব্যক্তি জীবনের পূর্ণাঙ্গ চিত্র এবং সমাজের পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি তুলে ধরা সম্ভব হয়, যেটা অন্য কোনো সাহিত্যের অন্য কোনো শাখায় সম্ভব হয়ে ওঠে না। আর এই কারণেই আমি একদিকে সর্বাধুনিক এবং একদিকে জনপ্রিয়তা সর্বাধিক জনপ্রিয়, ধন্যবাদ। যার কারণে আমি উপন্যাসটাকে বেছে নিয়েছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সাক্ষাৎকার উপভোগ করছেন, সাক্ষাৎকার দিচ্ছেন জনপ্রিয় ঔপন্যাসিক সরকার হালিম। আর এই সাক্ষাৎকারটি প্রচারিত হচ্ছে ডট ইংলিশ ক্লাব স্টুডিও টাঙ্গাইল থেকে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তো যাই হোক, ঔপন্যাসিক মহোদয়, আপনাকে এখন যে বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাইছি, এ যাবৎ আপনার কয়টি উপন্যাস প্রকাশিত হয়েছে? আমার এ যাবৎ 3টি উপন্যাস প্রকাশিত হয়েছে। তার প্রথমটি হাসতে মানা, দ্বিতীয়টি বিশ্ববিদ্যালয়ে 7 বছর, তৃতীয়টি গুগুবাই খান। এই 3টি উপন্যাস। নামগুলো কিন্তু অসাধারণ, নামগুলো অসাধারণ। এই আপনি শুধু উপন্যাসই লিখছেন নাকি সাহিত্যের অন্যান্য শাখায়ও লেখার চেষ্টা করছেন? আমি পূর্বেই বলেছি আমি মূলত উপন্যাসিক, কথাশিল্পী। তারপরে 2-4টি কবিতা যে লিখি না তা নয়। আমি ইতিমধ্যে বেশ কয়েকটি কবিতা লিখেছি এবং কয়েকটি ছোট গল্প লিখেছি, যা দিয়ে বই প্রকাশ করা সম্ভব। তা আগামীতে কবিতা, কাব্যগ্রন্থ এবং ছোট গল্পের বই প্রকাশ করার ইচ্ছা আছে। আপনি বললেন একটা পর্যায়ে যে নবম শ্রেণীতে পড়া অবস্থায় আপনি প্রথম লেখা শুরু করেন, কবিতা লিখেছিলেন এবং আপনার স্কুলে, জানরবি হাই স্কুলে আপনি এই কবিতা প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছিলেন। এরপর কলেজের অধ্যাপনা অবস্থায় যে উপন্যাস প্রকাশ করেছেন বা করছেন, এর মাঝখানে কি আর কোনো লেখালেখি আপনি করেছেন বা প্রকাশ করেছেন? মানে কলেজ লাইফে আর লেখা হয়নি আসলে, ওইভাবে বই আকারে প্রকাশ করা সম্ভব হয়নি। তো আমি একটি মৌলানা ভাসানী সম্পর্কে একটি কবিতা লিখেছিলাম। সেটা প্রতিযোগিতা হয়েছিল কলেজ লেভেলে, আমাদের ইসলাম ফাউন্ডেশনের তত্ত্বাবধানে। আমি সেখানে কিন্তু 2য় প্লেস করেছিলাম কবিতা লিখে, মৌলানা ভাসানী সম্পর্কে কবিতা লিখে। বাহ, চমৎকার। তো স্যার, আমরা বিভিন্ন টিভি চ্যানেলে দেখলাম অমর একুশে গ্রন্থমেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মিজানুর রহমান স্যার আপনার লেখা 3টি উপন্যাস, হাসতে মানা, বিশ্ববিদ্যালয়ের 7 বছর এবং ঘুঘুর ভাই খান এর মোড়ক উন্মোচন করছেন। এ বিষয়ে আপনার অনুভূতি একটু বলুন। অমর একুশে গ্রন্থমেলা বাঙালির প্রাণের মেলা, বাঙালি জাতির মিলন মেলা। এই মিলন মেলায় আমি এই 2020 সালে একুশে মেলার এই মিলন মেলায় 3টি উপন্যাসের মোড়ক উন্মোচন করতে পেরে আমি সত্যি আনন্দিত এবং অভিভূত। বিশেষ করে আমার শ্রদ্ধেয় স্যার অধ্যাপক ডক্টর মিজানুর রহমান স্যার, যিনি বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর, ওনার কাছে আমি কৃতজ্ঞ। কারণ স্যার 30 বছর আগে আমি স্যারের ছাত্র ছিলাম, তিনি আমাকে মনে রেখেছেন। আমি বলার সাথে সাথে স্যার বললেন, কেন নয়, আমি অবশ্যই তোমার বইয়ের মোড়ক উন্মোচন করব। এবং স্বতঃস্ফূর্তভাবে এটা আপনার আবেদন গ্রহণ করেছেন। এটা তো আমাদের গর্বের বিষয়। অবশ্যই। তুমি 3 দিন
উপন্যাস একসাথে বাংলা একাডেমিতে এনেছো, গ্রন্থমেলা এনেছো, এটা তো আমাদের গর্বের বিষয়। নিশ্চয়ই। হ্যাঁ, তুমি বাংলা একাডেমিতে তথ্য জানিয়ে দাও, আমার নাম লিখে দাও। বাহ। হ্যাঁ, এবং আমি তখন সময়ের কথা বললাম, স্যার বললেন, স্বতঃস্ফূর্তভাবে বললেন সোমবার বিকেল 4:30, এবং তিনি ঠিক সময় মতোই এসে আমার 3টি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন। আমি তার কাছে কৃতজ্ঞ। অবশ্যই এটা তো সৌভাগ্যের ব্যাপার যে আপনি একজন তার ছাত্র, ডক্টর মিজানুর রহমান স্যারের ছাত্র, এবং সেই স্যার তো পিতার মতো অভিভাবক। তিনি আপনার 3টি উপন্যাস একসঙ্গে গ্রন্থ উন্মোচন করলেন। এটা তো আসলে ঐতিহাসিক একটা মুহূর্ত, এবং আপনার সহকর্মী হিসেবে আমরাও গর্ববোধ করি। মেজর জেনারেল মাহমুদ হাসান আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ আপনাকে গৌরব করে, অহংকার করে। আমরা গর্বিত যে আপনার মতো একজন স্বনামধন্য শিক্ষক, পাশাপাশি একজন প্রখ্যাত ঔপন্যাসিক এই কলেজে আমরা সহকর্মী হিসেবে পেয়েছি। সত্যি আমরাও গর্বিত। তো স্যার, আপনি এই যে লেখালেখির ক্ষেত্রে, বিশেষ করে উপন্যাস লেখার ক্ষেত্রে কার দ্বারা অনুপ্রাণিত হয়েছেন? আসলে আমি নিজের জীবন দর্শন এবং জীবন অনুভূতি থেকে সত্যিকার অর্থে লেখালেখির বিষয়ে অনুপ্রাণিত হয়েছি। বিশেষ কোনো ব্যক্তি দ্বারা অনুপ্রাণিত ব্যক্তি হইনি, তবে আমাদের বাংলা ভাষার শ্রেষ্ঠ কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের খ্যাতি, যশ, এগুলো দেখে আসলে আমার লেখালেখির প্রতি আমি অনুরক্ত হয়েছি। আর উপন্যাসের কথা বললেন, উপন্যাস লেখার ক্ষেত্রে সত্যিকার অর্থে সত্যি কথা বলতে গেলে হুমায়ুন আহমেদের কথা বলতে হয়। হুমায়ুন আহমেদ স্যার, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করি তখন হুমায়ুন আহমেদ স্যার ছিলেন কেমিস্ট্রি অধ্যাপক। আমরা মাঝে মধ্যেই বন্ধু বান্ধবরা মিলে স্যারের বাসায় যেতাম, স্যারের ছেলে এবং মেয়েকে কোলে নিতাম। হুমায়ুন আহমেদ স্যারের বাসা বিশ্ববিদ্যালয়ের হাউস শিটার ছিলেন তখন তিনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাউস শিটার ছিলেন। তো স্যারের কাছ থেকে, স্যার কেমিস্ট্রি টিচার হয়ে যদি এত বড় উপন্যাসিক হতে পারে, এত বড় নাট্যকার হতে পারে, তাহলে আমি কেন পারব না? আমি উপন্যাস লেখার ক্ষেত্রে যদি অনুপ্রাণিত হয়ে থাকি তাহলে জনপ্রিয়তা দেখে। স্যার, আপনি একজন লেখকের উদ্দেশ্যটা কি থাকে? মানে আপনি একজন লেখকের উদ্দেশ্য, লেখা যেমন উপন্যাসী লেখক বা কবিতা, গল্প, নাটক, যাই লেখক, একজন লেখকের উদ্দেশ্য কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? শুধু কি খ্যাতি, যশ, অর্থ উপার্জন, নাকি আমি তা মনে করি, কর্তব্য আছে কিনা? আমি সেটা আমি মনে করি একজন উপন্যাসিক এবং একজন সাহিত্যিক তার লেখনীর মাধ্যমে সমাজ, দেশ এবং জাতি উপকৃত হবে, সেই আশাটা করে থাকে। আমি একজন লেখক হিসাবে, ঔপন্যাসিক হিসাবে আমার যে চিন্তা চেতনা সেটি হচ্ছে আমি লিখব সাধারণ মানুষের জন্যে। আমার লেখার দ্বারা দেশ, জাতি, সমাজ তথা বিশ্ব ব্রহ্মাণ্ড যে সামান্য যদি উপকৃত হয় সেদিনই আমি সার্থক, সার্থক। আর বাংলা সাহিত্য তথা বিশ্ব সাহিত্য সমুদ্রে আমার লেখনীর মাধ্যমে আমি যদি এক বিন্দু জল্পনাও সংযোজন করতে পারি তাহলে আমি লেখক হিসেবে আপনার। আর একটি বিষয় আমার মনে জাগ্রত হচ্ছে, সেটা পাঠকের হৃদয়ে স্থান করে নাও। আমি আমার লেখনীর মাধ্যমে যদি পাঠকের হৃদয়ে স্থান করে নিতে পারি, পাঠককে সামান্য আনন্দ দান করতে পারি এবং পাঠককে তাদের জাতীয় জীবনে আমার লেখনীর দ্বারা সামান্য উপকৃত হয়, মজা পায়, আনন্দ পায় এবং রসবোধ খুঁজে পায়, তাহলে আমি নিজেকে সার্থক করি। ধন্যবাদ স্যার। আমার একটা কথা এখানে, উইলিয়াম শেক্সপিয়ারের, আপনি জানেন যে আমি ইংরেজি সাহিত্যের একজন ছাত্র, তো উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন যে
a man can be immortal in two ways. One, through his writing, two, through his posterity. অর্থাৎ লেখার মাধ্যমে সে অমর হতে পারে এবং তার সন্তান সন্ততির মাধ্যমে অমর হতে পারে। কারণ উইলিয়াম শেক্সপিয়ার যেমন অনেক বছর আগে, 500 বছর আগে উনি জন্ম নিয়েছিলেন, লিখে গেছেন, এখনো তার নাম সারা বিশ্ব জুড়ে অমর হয়ে থাকে, এই যে নাট্যকার হিসেবে আছেন। তো আপনার যে লেখা, আসলে এই লেখাটা অত্যন্ত, এটা তো অসাধারণ একটা ব্যাপার। একসময় আপনি আমি কেউই থাকবো না, আমাদের কৃতকর্ম সেগুলোই থাকবে। মানুষ সেই কর্মটা কি, সে কর্মটা যদি জনপ্রিয় হয়, আকর্ষণীয় হয় এবং মানুষের শেখার থাকে, তাহলে সেটা সে বারবার পড়বে এবং অনেক ভাষায় সেটা অনুদিত হয়ে সারা বিশ্বময় ছড়িয়ে যাবে, একসময় বিশ্ব সাহিত্যের অংশ হবে। সে দোয়ায় আমরা করি, সেই আকাঙ্ক্ষা প্রকাশ করছি। তো যাই হোক স্যার, আপনার সেটাই, আমার লেখনী, আমি হয়তো থাকবো না, কিন্তু আমার লেখা থাকবে। আমার লেখা পড়ে মানুষ যদি আমাকে একবারের জন্য স্মরণ করে, প্রিয় পাঠকবৃন্দ যদি স্মরণ করে, সেটাই হবে, সেটাই সার্থকতা। তো স্যার, আপনি এই যে 3টে উপন্যাস লিখেছেন, তো এই উপন্যাসগুলো, যদিও এগুলো বেশ অনেক আগে না, খুব সম্প্রতি আপনি লিখেছেন, এরপরও এই উপন্যাসগুলো কতটা সারা জায়গাতে পেরেছে পাঠককুলের মধ্যে বলে আপনি মনে করেন? সেরকম তথ্য আপনার কাছে আছে কিনা? 21শে বই মেলায় তো আপনার বইগুলো বিক্রি হচ্ছে। জি, প্রিয় পাঠকবৃন্দ, আমার উপন্যাসগুলো যারা করেছেন অনেকেই আমার কাছে ফোন করে জানিয়েছেন। কেউ কেউ বলেছেন, এক কথায় যদি বলতে হয়, অসাধারণ। অসাধারণ, বাহ। কেউ কেউ বলেছেন, সমালোচনাও করেছেন, সমালোচনা করেছেন। হ্যাঁ, সেটা একটু বলুন, সমালোচনা কিরকম? যেমন আলোচনা সমালোচনা দুটোই তো থাকে। যেমন একজন পাঠক আমাকে ফোন করে ধন্যবাদ জানিয়ে বললেন, স্যার আপনার লেখা তো সুন্দর হয়েছে, তবে হাসতে মানা উপন্যাসে আপনি কিছু ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন যেটা হায়ার লাগলো, এটা তো মহিলাদের কথা, কিন্তু সেটা পুরুষের কণ্ঠে উচ্চারণ করেছেন, যেটা একটু ওয়ার্ড লেগেছে, এরকম সমালোচনা দিয়ে একটা করেছেন। তবে তখন আমি উত্তর দিয়েছি যে আসলে নতুন লেখক হিসাবে আমি আপনার সমালোচনাকে স্বাগত জানাই এবং ভবিষ্যতে আমি যাতে শুধরে নিতে পারি। যাই হোক, তো বেশিরভাগ পাঠক আমার উপন্যাসকে ভালোভাবে নিয়েছেন, তারা প্রশংসা করেছে। ধন্যবাদ। তো যাই হোক, এটা আসলে আমরা কোনো কিছু উই ক্যান টেক নাথিং ফর গ্রান্টেড, কোনো কিছুই আমরা ওইভাবে একেবারে স্বীকৃত হিসেবে, পুরোপুরি স্বীকৃত হিসেবে দিতে পারি না, কারণ এগুলো আলোচনা সমালোচনা হবে, আর সেটাই হলো সার্থকতা একজন লেখকের। আর উইলিয়াম শেক্সপিয়ারের লেখারও কিন্তু সমালোচনা আছে। হ্যাঁ, তো যাই হোক, তো উপন্যাসিক সাহেব, আপনার জানেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং আমাদের দেশটা স্বাধীন হয়েছে একটা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে। সেখানে 30 লক্ষ মানুষের আত্মহত্যের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা দেশকে পেয়েছি। তো এই যে মুক্তিযুদ্ধ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাদেরকে নিয়ে কোনো কিছু লেখার পরিকল্পনা আপনার আছে কিনা? জি, অবশ্যই আছে। আমি বঙ্গবন্ধু সম্পর্কে একটি উপন্যাস লেখার চিন্তা ভাবনা করছি, এখনো শুরু করি নাই। চিন্তা ভাবনা করছি কিভাবে বঙ্গবন্ধুর জীবন নিয়ে, বঙ্গবন্ধুর কর্মকাণ্ড নিয়ে একটি উপন্যাস আমি লিখতে চাচ্ছি। আর সে অপেক্ষায় থাকবো যে আপনি মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে অলরেডি উপন্যাস লেখা শুরু করেছি। স্যার, প্রায়শই দেখা যায় কবি ও সাহিত্যিকদের তাদের লেখার স্বীকৃতি মরণোত্তর পেয়ে থাকে। বেঁচে থাকতে জীবদ্দশায় তার স্বীকৃতি খুব কম লেখক পেয়ে থাকে। তো এই বিষয়টা আপনি কিছু বলছেন কিনা?
আমাদের বাংলাদেশে এই প্রবণতাটা খুব বেশি। শুধু বাংলাদেশ নয়, আমি দুঃখিত আপনার সাথে একটু এই ব্যাপারে বিরোধিতা করছি, সারা পৃথিবীতেই এরকম এই প্রবণতা আছে। হ্যাঁ। তবে আমাদের বাংলাদেশে একটু বেশি এই প্রবণতাটা বেশি লক্ষ্য করা যায়। আসলে আমার মতে একজন লেখক সাহিত্য চর্চা করে যদি সেরকম সাহিত্য সৃষ্টি করতে পারেন তাহলে তিনি পুরস্কার পাওয়ার যোগ্য বলে বিবেচিত হন। সেই পুরস্কারটা আমার মতে মরণোত্তর না দিয়ে যদি তার জীবদ্দশায় দেওয়া হয় তাহলে কিন্তু তিনি দেখে যেতে পারলেন যে তিনি কতটা স্বীকৃতি পেলেন এবং তিনি কতটা সার্থক। তাহলে কিন্তু তিনি মানে ওই আরো অনুপ্রাণিত হতেন, লেখালেখিতে আরো বেশি অনুপ্রাণিত হতে পারতেন, আরো সময় ব্যয় করতে পারতেন, পুরস্কার প্রশংসা নিয়ে আরো কাজ করতে। হ্যাঁ, পুরস্কার প্রশংসা এগুলো নিশ্চয়ই যে কাউকে উৎসাহিত করে ওই কাজটা আরো আরো বেশি বেশি করার জন্য। তবে এমনও আছে যে পুরস্কৃত হলেই যে সে সবসময় সেই শ্রেষ্ঠ হবে তা নয়। অনেক সময় দেখা যায় যে পুরস্কার দেওয়া হয় নাই, কিন্তু সে ওই বড় লেখক ওরকম পর্যায়ে মানে কোনো কর্তৃপক্ষ ওইভাবে দৃষ্টি দেয়নি পুরস্কৃত করার জন্য, তাকে পুরস্কৃত করার উদ্যোগ নেয় নাই। এটা কিন্তু বড় কথা নয়, পাঠকের মনে স্থান করে নেওয়াটাই বড় কথা। জনাব সরকার হালিম, আপনি 3টি উপন্যাসে যাবৎ প্রকাশ করেছেন, এর মধ্যে 3টার উপন্যাসের মধ্যে সবচেয়ে বেশি সার্থক বলে আপনার কোনটাকে মনে হয়েছে লেখক হিসেবে? আমি আসলে 3টি উপন্যাসকে সার্থক উপন্যাস হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমি বলবো আমি 3টি উপন্যাস লিখেছি, তার একটি হাসতে মানা। হাসতে মানা কেন করছেন? হাসতে মানা করছি কারণ হাসতেই হবে। তো এটি মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বিবাহ, এই হাস্যরসের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ করার একটি প্রক্রিয়া হচ্ছে। আপনাকে এটা আমরা পড়ে জানবো নাকি? এটা পড়ে জানা যাবে। বিশ্ববিদ্যালয়ে 7 বছর, সেটি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন আমি যা দেখেছি উপলব্ধি করেছি, বাস্তব ঘটনাকে উপলব্ধি করে আমি লেখার চেষ্টা করেছি একটি রোমান্টিক উপন্যাস। এটি পড়ে আমার প্রিয় পাঠকবৃন্দের কাছে বলবো, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রছাত্রীরা খুবই আনন্দ পাবে, মজা পাবেন এবং জীবনের অর্বোধ খুঁজে পাবেন। আর ঘুঘুর বাই ফান, আপনি যে প্রশ্নটি আমাকে করেছেন 3টি উপন্যাসের মধ্যে কোনটি সবচেয়ে সার্থক বলে মনে করেন? আমার মতে ঘুঘুর বাই ফান সবচেয়ে বেশি সার্থক। পাঠক তো নিরুৎসাহিত হতে পারে যে ওই 2টা পর্ব বেশি তো থাকেই। তার মানে 3টার মধ্যে ঘুঘুর বাই ফানটাই বেস্ট হবে। কারণ এটি একটি সামাজিক উপন্যাস, সামাজিক ট্র্যাজেডি। হ্যাঁ, আমরা শুনেছি যে পাঠক মুখে যতদূর আমরা শুনেছি যে আপনার লেখা এই 3টা উপন্যাসের মধ্যে ঘুঘুর ভাই ফান উপন্যাসটা পুরস্কার পাওয়ার দাবি রাখে। এই দাবি কেন রাখে? এটি আসলে পুরস্কার পাওয়ার দাবি রাখে এই কারণে যে আমাদের সমাজ চিত্র এর মাধ্যমে ফুটে উঠেছে, আমি ফুটে তোলার চেষ্টা করেছি। গ্রাম বাংলার সহজ সরল সহোদর 2 ভাই, এই 2 ভাইকে তাদের পিতামাতার অবর্তমানে, অভিভাবকের অবর্তমানে মোড়ল এবং তালুকদার শ্রেণীর লোকেরা কিভাবে শোষণ করে সেই শোষণের চিত্র এবং এই গ্রাম বাংলার সহোদর 2 ভাইয়ের জীবনের করুণ কাহিনী আমি এই উপন্যাসে ফুটে তোলার তুলে ধরার চেষ্টা করেছি। এবং আপনি এর প্রচ্ছদ দেখেই বুঝতে পারবেন যে এই ঘুঘুর বাই ফান উপন্যাসের প্রচ্ছদে 2টি লাশের ছবি। মানে প্রচ্ছদ শিল্পী চারু পিন্টু আমার এই লেখাটি অনুধাবন করে যথার্থই প্রচ্ছদ
তৈরি করেছে বলে আমি মনে করি। হ্যাঁ, ধন্যবাদ। তো জনাব সরকার হালিম, আপনি জানেন যে আজকে মহান ভাষা দিবস এবং আন্তর্জাতিক আমাদের মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মহান 21শে ফেব্রুয়ারি। আমরা সবাই জানি যে এই দিবসে আমাদের দামাল ছেলেরা আত্মহত্যা দিয়েছিলেন। তাই 21শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বর্তমান যে সরকার, আওয়ামী লীগ সরকার, তার আগের কোনো একটা শাসন আমলে জাতিসংঘ থেকে এটা স্বীকৃতি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি এনেছেন। এবং সনে আমাদের বাংলাদেশের দুজন ছাত্র কানাডায় অধ্যয়নকালে তারা আবেদন করেছিল জাতিসংঘের ইউনেস্কোকে অ্যাপ্লিকেশন করেছিল। তারই প্রেক্ষিতে 1999 সনে আমরা এই আমাদের বাংলা ভাষাকে আন্তর্জাতিক ভাষার জন্য যে যুদ্ধ হয়েছিল, মাতৃভাষা দিবস বাংলা ভাষার জন্য টিকিয়ে রাখার জন্য যে প্রতিবাদ সংগ্রাম হয়েছিল, সেই সংগ্রামের স্বীকৃতি স্বরূপ সেটা প্রথমে জাতীয় পর্যায়ে ছিল, তারপর আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে। এখন আর এটা আমাদের শুধু বাংলাদেশের মাধ্যমে রফিক জব্বার, শফিউর রহমান দের রক্ত সার্থক হয়েছে। আমরা গর্বিত জাতি হিসেবে, এবং এটা এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটা সারা বিশ্বেই এখন এটা পালিত হচ্ছে এবং শুধু বাংলা ভাষাভাষী নয়, অন্যান্য ভাষাভাষীরাও এই যেহেতু মাতৃভাষাকে পৃথিবীর সব মানুষই ভালোবাসে, সে মাতৃভাষাকে টিকিয়ে রাখার জন্যে, বহাল রাখার জন্য আমাদের বাংলাদেশের দামাল ছেলেরা সংগ্রাম করে এটাকে টিকিয়ে রেখেছেন। কেউ কেউ শহীদ হয়েছেন। এটাকে শ্রদ্ধা জানানোর জন্য সারা বিশ্ব জুড়ে আজকের এই দিবসকে পালন করা হচ্ছে। তো যাই হোক, আমরা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আজকের এই একটা ঐতিহাসিক দিন আমি মনে করব যে আপনি একজন উপন্যাসিক, আপনার 3টি উপন্যাস এবার বইমেলায়, জাতীয় বইমেলায়, 21শে বইমেলায় হয়েছে, মোড়ক উন্মোচিত হয়েছে, প্রকাশিত হয়েছে। যে ভাষার জন্য আমাদের জীবন দিতে হয়েছে, যে ভাষাকে টিকিয়ে রাখার জন্য সংগ্রাম করতে হয়েছে, সেই ভাষাই আপনি এই উপন্যাসগুলো লিখেছেন। এই ভাষার যে সাহিত্য ভাণ্ডার, সেই ভাণ্ডারে আপনার 3টা বিখ্যাত লেখা যোগ হয়েছে, যার ফলে আমাদের বাংলা সাহিত্য আরও সমৃদ্ধ হয়েছে এবং আরও হবে। তাই আপনাকে বাংলা ভাষাভাষী হিসেবে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আপনি আরও লিখবেন, অবশ্যই আরো দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি বাংলা সাহিত্যকে আরো সমৃদ্ধ করবেন। লেখালেখির মাধ্যমে আমার উপন্যাস সহ বাংলা সাহিত্যের আরো অন্যান্য শাখায়, যেমন কবিতা, গান, ছোট গল্প, এগুলো লিখে আমি আমার মাতৃভাষা বাংলাকে আরো সমৃদ্ধ করতে পারি। সমৃদ্ধ করার ক্ষেত্রে আমি যদি কিছুটাও অবদান রাখতে পারি, তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। আর এই যে পাঠকদের প্রতি আপনার এই বাংলা ভাষা আন্দোলন কিন্তু আমাদের স্বাধীনতারও একটি বুনিয়াদ হিসাবে আমি মনে করি। এই ভাষা আন্দোলনের ফলেই বাঙালি তার ন্যায্য অধিকার, যে তার ন্যায্য পাওনা, সেটি আদয়ে ব্রতী হয়েছিলেন সর্বপ্রথম বাংলা ভাষাকে মাতৃভাষা করার লক্ষ্যে তাদের সেই আন্দোলনের মধ্য দিয়ে। আর সেই পথ ধরেই কিন্তু আমরা আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছে। আর এজন্য যে ব্যক্তিটি অবদান, তিনি হচ্ছেন 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি যদি স্বাধীনতার ডাক না দিতেন, তিনি যদি স্বাধীনতার জন্য তার জীবন যৌবন বিসর্জন না দিতেন, তাহলে হয়তো আমরা এখনো সেই স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারতাম না। কাজেই আমার সশ্রদ্ধ সালাম সেই 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। তো যাই হোক, সরকার হালিম, আপনি কষ্ট করে আমাদের ডট ইংলিশ ক্লাব স্টুডিওতে এসছেন এবং মূল্যবান সময় ব্যয় করে আপনি সাক্ষাৎকার দিলেন।
জাতি এবং যেখানে বাংলাদেশ সহ পৃথিবীর যেখানে এই বাংলা ভাষাভাষী যারা আছেন তারা আপনার কথাগুলো শুনছেন, দেখছেন এবং তারা আপনার বই পড়বেন, পড়ে তারা নতুন কিছু অর্জন করবেন, সমাজ চিত্র তুলে ধরেছেন সেগুলো তারা জানতে পারবেন, তাদের বাঙালির আরও বই পড়ার অভ্যাস গড়ে তুলবে। আর আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ সরকার হালিম। তা প্রিয় দর্শক শ্রোতা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমি শেষে একটি কথা বলবো, আমার প্রিয় পাঠকদের অনুকূলে একটি কথা বলবো যে আপনারা বই পড়বেন। সেই শ্রদ্ধেয় লেখক সৈয়দ মুস্তফা আলীর ভাষায় আমি একটা কথা বলতে চাই, বই কিনে বই পড়ে কেউ দেউলিয়া হয়নি। আপনারা বই পড়বেন, বই কিনবেন এবং বই পড়লে জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়। আপনারা আনন্দ পাবেন, মজা পাবেন এবং জীবনের অর্জন খুঁজে পাবেন। প্রিয় পাঠক সহ সবাইকে ধন্যবাদ এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা সাক্ষাৎকার উপভোগ করছিলেন। সাক্ষাৎকার দিচ্ছিলেন উপন্যাসিক সরকার হালিম, আর আমি সাক্ষাৎকার নিচ্ছিলাম আমি মোহাম্মদ আমিনুল ইসলাম উজ্জ্বল। তো যাই হোক, আমার সর্বশেষ কথা হলো আজকে মহান ভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবসে পরম শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি যারা এই ভাষাকে রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছেন, তাদের দেহের মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছিলেন এবং যারা সংগ্রামে লিপ্ত হয়েছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এই বাংলা ভাষা প্রত্যেকটা মানুষের কাছে শ্রেষ্ঠ তিনটি জিনিস: মা, মাতৃভূমি, মাতৃভাষা। এই মাতৃভাষা মায়ের চেয়ে কম নয়। সেই ভাষার আজকেই সেই ঐতিহাসিক দিন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবসে আমি একজন প্রখ্যাত উপন্যাসিক সরকার হালিমের সাক্ষাৎকার নিলাম। উনি 3টি উপন্যাস লিখেছেন এবং সেটা এবং গ্রন্থ উন্মোচিত হয়েছে এবং পাঠকরা পড়তে শুরু করেছেন। অনেকেই সেটা বইগুলোর পড়ে প্রশংসা করছেন এবং যত আরও এটা পঠিত হবে, পাঠকরা পড়বেন, তাহলে আরও অনেক কিছু যেন আশা করি আপনারা সেই বইগুলো আপনারাও কিনে এগুলো পড়ে লেখককে আরও উৎসাহিত করবেন যাতে উনি আরও উপন্যাস সহ আরও সাহিত্যের বিভিন্ন ধারায় আরও লেখা তিনি সংযোজন করতে পারেন। এবং আপনারা জানেন যে একটা ভাষা টিকে থাকার অন্যতম মাধ্যম হলো লেখা। বিভিন্ন বইপত্র এগুলো যদি একটা ভাষা লিখিত হয় তাহলে সেই বইপত্র পাঠের মাধ্যমে ওই ভাষা চর্চিত হয়, সে ভাষাটা আরও সমৃদ্ধি লাভ করে। তাই আসুন বাঙালি হিসেবে আমরা বাংলা ভাষায় রচিত বইগুলো পড়ি এবং বাংলা ভাষাকে সমৃদ্ধ করার জন্য আমরা গবেষণা করি এবং এই ভাষাটাকে আরও টিকিয়ে রাখার জন্যে এবং আন্তর্জাতিক দুয়ারে পৌঁছানোর জন্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করি। ভাষাকে, মাতৃভাষাকে, মাতৃভূমিকে আমরা ভালোবাসি। তো দর্শক শ্রোতা, আপনারা এই সাক্ষাৎকার উপভোগ করছেন বা করেছেন এবং এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, সেজন্য আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আজকের এই সাক্ষাৎকার থেকে বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আল্লাহ হাফেজ।